আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আজকে সকালের লাইভ সেশনে অনেকগুলো আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর দিব। বলতে পারেন ব্রেকিং খবর আছে। সঙ্গে থাকবে আ বাংলাদেশ ভারতের সীমান্তে উত্তেজনা নিয়েও কিছু তথ্য। প্রিয় দর্শক, শুনতে এবং দেখতে পেলে আমাকে একটু কমেন্ট করে জানান। আমি আগে কিছু শিরোনাম আপনাদের জানিয়ে দেই যে বিষয়গুলো নিয়ে আজকে কথা বলতে চাই। মার্কিন যুক্তরাষ্ট্র জিব্রাল্টার প্রণালীর কাছে তার নিউক্লিয়ার অ্যাটাকের প্রস্তুতি নিচ্ছে ইরানকে টার্গেট করে। পাশাপাশি ট্রাম্প আবারও জানিয়েছেন যুদ্ধবিরতি লাইফ সাপোর্টে ৯৯% সম্ভাবনা ভেঙে গেছে, 1% ঝুলে আছে। অর্থাৎ যে কোনো সময় আবারও যুদ্ধ শুরু হতে পারে ইরান আমেরিকার। পাশাপাশি সৌদি আরবের পর কাতারের সাবেক প্রধানমন্ত্রী এবার ইসরায়েলের মুখোশ উন্মোচন করে দিয়েছেন। ইরান চারদিক থেকে চেপে ধরছে পরাশক্তি আমেরিকাকে। দর্শক, এই খবরগুলো দেব। প্রথমে আমি সংক্ষিপ্ত আকারে বাংলাদেশের কিছু খবর আপনাদের দিয়ে নিচ্ছি। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির পতনের পর ধর্মান্ধ বা হিন্দুত্ববাদী বিজেপির যে প্রার্থী বিজয়ী হয়েছেন শুভেন্দ্র অধিকারী, তিনি তৃণমূল ছাড়ার পর বিজেপিতে যোগ দিয়ে বরাবরই বাংলাদেশের বিরুদ্ধে সবসময় কথা বলেছেন এবং ঘৃণা ছড়িয়েছেন। তার প্রত্যেকটি বক্তব্য শুনলে আপনারা হয়তো বুঝবেন। সর্বশেষ বক্তব্যগুলো আপনারা শুনেছেন, আমাকে আর নতুন করে বলতে হচ্ছে না। তিনি পার্লামেন্টে বসেই ক্ষমতা গ্রহণ করে প্রথম যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটি হলো বাংলাদেশ ভারতের সীমান্তে কাঁটাতার তৈরি। তিনি তার সরকার, কেন্দ্রীয় সরকারের মাধ্যমে ৪৫ দিনের মধ্যে বাংলাদেশ এবং ভারত সীমান্তে, যেটা পশ্চিমবঙ্গ অঞ্চল, এখানে কাঁটাতার নির্মাণের নির্দেশনা দিয়েছেন। ৪৫ দিনের মধ্যে এখানে কাঁটাতার তৈরি হবে। প্রশ্ন করতে পারেন, ভারত এবং বাংলাদেশের মধ্যে পশ্চিমবঙ্গ সীমান্তে কত কিলোমিটার সীমান্ত রয়েছে? ২,২১৬ কিলোমিটার বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গ অঞ্চলে আমাদের সীমান্ত রয়েছে। আবারও বলছি, ২,২১৬ কিলোমিটার আমাদের ল্যান্ড বর্ডার রয়েছে। এর মধ্যে ১৬৪৮ কিলোমিটার কাঁটাতার দেয়া আছে। অর্থাৎ ২,২১৬ কিলোমিটারের মধ্যে ১৬৪৮ কিলোমিটার আমাদের কাঁটাতারের বেড়া দেয়া আছে। ফাঁকা আছে ৫৬৯ কিলোমিটার। এই ৫৬৯ কিলোমিটার শুভেন্দ্র অধিকারী ক্ষমতায় বসে কাঁটাতার নির্মাণের নির্দেশনা দিয়েছেন। বলা আছে শূন্য রেখা থেকে, আমাদের দুই দেশের যে শূন্য রেখা আছে, এখান থেকে ১৫০ গজের মধ্যে কোনো কাঁটাতার, মানে ১৫০ গজের পরে কাঁটাতার নির্মাণ, এর মধ্যে কোনো কাঁটাতার নির্মাণ করা যাবে না। এটি ইন্টারন্যাশনাল আইন এবং সীমান্ত আইন। অর্থাৎ ১৫০ গজের মধ্যে কেউ কাঁটাতার তৈরি করতে পারবে না। যদি ১৫০ গজের মধ্যে কাঁটাতার তৈরি করতে হয়, দুই রাষ্ট্র লিখিতভাবে সিদ্ধান্ত নিয়ে একে অপর, অর্থাৎ যদি ভারত তৈরি করে বাংলাদেশের অনুমোদন নিতে হবে লিখিত আকারে, যদি বাংলাদেশ তৈরি করে ভারতের অনুমতি নিতে হবে লিখিত আকারে। এই পরিস্থিতির মধ্যে হঠাৎ করে পশ্চিমবঙ্গে আবারও সীমান্ত উত্তেজনা শুরু হয়ে গেছে। আমাদের পররাষ্ট্র অ্যাডভাইজার, আমার খুব প্রিয় মানুষ হুমায়ুন কবির ভাই, আমরা লন্ডন টিমে একসাথে কাজ করতাম, তিনি যে স্টেটমেন্টটি দিয়েছেন, তিনি বলছেন বাংলাদেশ সেই অবস্থাতে আর নেই, চাইলেই কাঁটাতারে কাউকে হত্যা করে ঝুলিয়ে রাখতে পারবে। বাংলাদেশ সেই অবস্থা থেকে ফিরে এসেছে। আমার তার স্টেটমেন্টটা খুবই ভালো লেগেছে। তিনি বলছেন সীমান্তে কোনো সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই বাংলাদেশ সরকারকে অবগত করতে হবে। কেউ একক সিদ্ধান্তে কিছু করতে পারবে না, আর বাংলাদেশ পূর্বের পররাষ্ট্রনীতিতে ফিরে যাবে না। ইতিমধ্যে ভারতকে চাপে ফেলতে বাংলাদেশ পাকিস্তানের সাথে বেশ কিছু সম্পর্কের উন্নয়ন ঘটাতে চাইছে,
কিছু শর্ত বা কিছু বিষয় দুদেশ সম্মত হয়েছে, যেটা ভারতের চোখের কাঁটা হয়ে যাচ্ছে। এখন পশ্চিমবঙ্গ সরকার যেভাবে বাংলাদেশকে উত্তপ্ত করতে চাইছে, এটা তারেক রহমান সরকারের জন্য বেশ চাপের হবে। তবে তারেক রহমানকে অবশ্যই এক্ষেত্রে শেখ হাসিনার ফর্মুলা মেনটেন না করে ঠিক ইউনূসের ফর্মুলা মেনটেন করতে হবে। কিরকম? যখনই ভারত আমাদের উপর চাপ দেবে, আমাদের উচিত হবে পাকিস্তান এবং চীনের সাথে সম্পর্ক বৃদ্ধি করা, যেটি ইরান করছে। আমেরিকার মতো পরাশক্তিকে নাকে দড়ি দিয়ে ইরান কিভাবে ঘোরাচ্ছে, আজকে ট্রাম্পের স্টেটমেন্ট কি? আমি 4 দিন ওয়েট করেছি ইরানের একটা প্রেমপত্রের, মানে একটা চিঠির, আর ইরান সে চিঠিতে আমাকে পুরোপুরি কি মানে হৃদয়ের মধ্যে কঠিন আঘাত করে বসলো, যাতে করে যুদ্ধবিরতি শেষ হয়ে যাচ্ছে। কারণ ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের দুজন কঠিন পার্টনার না, কঠিন শত্রু চীন রাশিয়ার সাথে সম্পর্ক সৃষ্টি করেছে। আজকে আমেরিকা ইরানে হোঁচট খাচ্ছে। তো বাংলাদেশ যদি শেখ হাসিনার ফর্মুলা মেনটেন করে যে নরেন্দ্র মোদীর কাছে দেহ মন সব বিক্রি করে দিয়ে নিজেকে সঁপে দেয়, তাহলে বাংলাদেশ কখনো দাঁড়াতে পারবে না। সারা জীবন বাংলাদেশকে ভারত তার অঙ্গরাজ্য মনে করে পায়ের নিচে পিষ্ট করবে। আর যদি বাংলাদেশ ভারতকে বলতে পারে যে তুমি যদি আমাকে চোখ রাঙানি দাও, আমি তোমাকে চোখ রাঙানি দেব, সঙ্গে সঙ্গে ভারতের চেয়ে শক্তিশালী সামরিক বা বাণিজ্যিক পার্টনার চীনকে বাংলাদেশ কাছে টানে, আবার ভারতের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে যদি কাছে টানে, খেলা শেষ ভারতের। কারণ এই অঞ্চলে ওই দুটো রাষ্ট্রের মিত্র বাংলাদেশকে ভারত বেশি দিন টলারেট করতে পারবে না। তাহলে বাংলাদেশের সাথে আপোষ করতে হবে। বাংলাদেশের তিস্তা বলি, আরো যে অভিন্ন আমাদের নদীগুলো আছে, আমাদের আরো যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আছে, সীমান্তে হত্যা বলি, মাদক বলি, যা যা আছে, ভারত এক নিমিষে বাংলাদেশের দাবি মেনে নিতে বাধ্য হবে। কিন্তু হাসিনা সেটা করেনি। অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সবকিছু ভারতকে দিয়ে দিয়েছিল। আমি বিশ্বাস করি বিএনপি সরকার, অর্থাৎ তারেক রহমানের সরকার আগের পথে হাঁটবেন না। দর্শক, চলেন আপনাদেরকে এবার আমরা আন্তর্জাতিক খবরগুলো দেওয়ার চেষ্টা করি। আমি গতকালকে রাতের লাইভে আপনাদের বলেছিলাম যে সৌদি আরবের একজন প্রিন্স বা যুবরাজ, সাবেক গোয়েন্দা প্রধান তুর্ক আল ফয়সাল, তার যে স্টেটমেন্টটা, সেখানে সে একদম ধরিয়ে দিয়েছে যে ইরানের সাথে আরবের এই লড়াইটা ইসরায়েলি পরিকল্পনার অংশ, এবং এটি তারা একটা গ্রেটার ইসরায়েল তৈরির পরিকল্পনার ছক তৈরি করছেন। যারা লাইভটি দেখেছেন তারা আশা করি জেনেছেন, যারা দেখেনি দেখে নেবেন কাল রাতে। আজকে কাতারের আরেকজন সাবেক প্রধানমন্ত্রী তিনি স্টেটমেন্ট দিয়েছেন, কাতারের শেখ হামাদ, তিনি স্টেটমেন্ট দিয়েছেন নতুন করে, সাবেক কাতারের প্রধানমন্ত্রী, যে মধ্যপ্রাচ্যে এই অশান্তির মূল কারণ ওই একটি দেশ, এবং তারা কৌশলে গ্রেটার ইসরায়েল তৈরিতে এই অঞ্চলে আমাদের মধ্যে, আমাদের ভ্রাতৃ রাষ্ট্র, আমাদের বন্ধু রাষ্ট্রদের মধ্যে ক্ল্যাশ লাগানোর চেষ্টা করছে। ইতিমধ্যে আরব আমিরাত আরব ব্লক থেকে আলাদা হয়ে যাচ্ছে মানে স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে, যেমন বাকি আরব রাষ্ট্রগুলো ইরানের পক্ষে না দাঁড়ালেও ইসরায়েলের পক্ষে দাঁড়াচ্ছে না। তারা হয়তো আমেরিকার চামচামি করছে, কিন্তু ইসরায়েলের পক্ষে নেই। সৌদি আরব ইসরায়েলের পক্ষে নেই, কাতারও ইসরায়েলের পক্ষে নেই, কুয়েত ইসরায়েলের পক্ষে নেই। দুটো দেশ ইসরায়েলের চামচামি করছে, একটা আরব আমিরাত, একটা হলো জর্দান। এখন বিষয়টা কি দাঁড়ালো? কাতারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হামাদ বলছেন যে গ্রেটার ইসরায়েল তৈরিতে, অর্থাৎ ইসরায়েল যে ম্যাপটি দেখিয়েছে, পুরো ইসরায়েল সহ, ফিলিস্তিন সহ, জর্ডান, সৌদি আরব, একটা বিশাল অঞ্চল নিয়ে যে গ্রেটার ইসরায়েল তৈরি করবে তারা, সেই গ্রেটার ইসরায়েলের পথে তারা হাঁটছে। আর এই পথ মসৃণ করার জন্য, সহজ করার জন্য তারা এই অঞ্চলে আমাদের মধ্যে বিরোধ লাগিয়ে দিয়েছে। এখন আমরা লড়াই করছি, আর তারা ভেতরে বসে, ইসরায়েলে বসে তারা গ্রেটার ইসরায়েলের রূপরেখা তৈরি করছে। কথাটি বুঝতে পারছেন? কাতারের শেখ হামাদ, যিনি সাবেক প্রধানমন্ত্রী, তিনি কত সহজে খোলামেলা ওই দেশটির চরিত্র উন্মোচন করছেন। এটি কি আরবের বাকি দেশ বুঝতে পারছে না? অবশ্যই বুঝতে পারছে। তিনি বলছেন আরব দেশগুলোর উচিত ইরানের সাথে বসে মধ্যস্থতা করে সমাধান করা।
তৃতীয় কাউকে এনে এখানে যুদ্ধ ছড়িয়ে দেওয়া উচিত নয়। তার মানে কি, আরবরা আমেরিকাকে ইসরায়েলকে এনে তাদের ভূমি আকাশ স্থল ব্যবহার করতে দিয়ে ইরানে হামলা করেছে, এটাকে তিনি সমর্থন করছেন না। কাতারের সাবেক প্রধানমন্ত্রী, এটা কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী না, এরা সব যুবরাজ পরিবার, এরা একটা পরিবার, এরা কোনো না কোনো দায়িত্বে থাকে। কেউ প্রতিরক্ষা মন্ত্রী, কেউ এই মন্ত্রী, কেউ প্রধানমন্ত্রী, কেউ এইটা কেউ ওইটা, সব নিজের একটা ফ্যামিলি, ভাইরা। এবং এরা কখনো বাংলাদেশের মতো কথা বলে না যে বিএনপির এক নেতা একটা বলছেন, আরেক নেতা একটা বলছেন, ওই নেতা একটা বলছেন, সেই নেতা একটা বলছেন, কোনটা রাষ্ট্রের কথা বোঝা যায় না। কিন্তু আরব রাষ্ট্রে এটা হয় না। আরব রাষ্ট্রে একটা নির্দিষ্ট নীতির উপরে ভিত্তি করে সবাই কথা বলে, কেউ ফাঁসুকি কথা বলে না। শেখ হামাদ আরো বলছেন যে ইরানের সাথে আমাদের যে বিরোধগুলো আছে এগুলো টেবিলে বসে সমাধান করা যায়, কিন্তু এই সমাধানটা করতে দেবে না ওরা, মানে ইসরায়েলের কথা বলছে। তারা আমাদের মধ্যে বিরোধ তৈরি করে দিয়ে আমাদেরকে লাগিয়ে দিয়ে তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে এবং তারা সেই স্বার্থের বাস্তবায়নের দিকে এগুচ্ছে। এখন তারা গ্রেটার ইসরায়েলের ম্যাপ নিয়ে বসছে। বুঝতে পারছেন কি ভয়ঙ্কর ব্যাপার? কালকে সৌদি আরব, আজকে কাতার, তারা প্রকাশ্যে এখন কথা বলছেন। এই কথাগুলো এতদিন আমরা বলে আসছি, রাজ পরিবার এখন বলছে, তার মানে আমরা যেটা বলেছি সেটাকে তারা ওন করছে, অ্যাডমিট করছে। আরবরা জানে এটা নেপথ্যে কি। ইরান কি বলছে শোনেন। ইরান বলছে 1000 মাইল দূর থেকে এসে কেউ তোমাদের নিরাপত্তা দেবে? তোমরা এত বোকা কেন? তোমাদের পেট্রো ডলার ওরা কেড়ে নিয়েছে, সম্পদ গ্যাস তেল লুট করে ওরা স্বয়ংসম্পূর্ণ হচ্ছে। একদিন কি তোমাদের খনিজ শেষ হবে না? একদিন কি তোমার এই ভান্ডার খালি হবে না? তখন ওরা চলে যাবে, যখন তোমার কাছ থেকে আর কিছু নেয়ার থাকবে না। ওরা মূলত এই অঞ্চলে ইসরায়েলকে পাহারা দিতে এসছে, ইসরায়েলকে এই অঞ্চলের কর্তা বানাতে এসছে। ইসরায়েল এখানে তোমাদের মূল ক্যান্টনমেন্ট হবে, তোমাদের আঙুলের ইশারা চালাবে। ওরা ইসরায়েলকে এখানে সুপ্রিম করার জন্য আসছে। আর তোমরা ইরানকে শত্রু বানিয়ে আমেরিকাকে তোমার দেশের মধ্যে ঘাঁটি তৈরি করার সুযোগ দিয়েছ, আর আমেরিকা আমার দেশে হামলা করছে। দিন শেষে আমি মরছি না, তুমি মরছো। আমার লোকগুলো কার? তোমারই ভাই, তোমারই বন্ধু, তোমারই ব্রাদার। ইরান বলছে কখনো কোনোভাবে আমেরিকাকে গালফ কান্ট্রিতে সহ্য করা হবে না। যতক্ষণ এই অঞ্চলে তারা থাকবে ততক্ষণ লড়াই চলবে। তাদেরকে আমরা আর কোনোভাবে এই অঞ্চলে থাকতে দেব না। ট্রাম্প খেপে গেছে। চীনের কি বলে, ইরানের সেই চিঠি পাওয়ার পর ট্রাম্প বেশ কিছু, গত 24 ঘন্টা অনেকগুলো স্টেটমেন্ট দিয়েছেন। একটি স্টেটমেন্টে তিনি বলছেন যে আমার বন্ধু শি জিনপিং, তার সাথে আমার খুব শীঘ্রই দেখা হচ্ছে, আমি তাকে খুব সম্মান করি, তিনি আমাকে বোঝেন। আমি বিশ্বাস করি শি জিনপিং ইরানের বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবেন। মানেটা কি? ট্রাম্প যখন বুঝলেন যে ইরান আর ট্রাম্পকে বা আমেরিকাকে পাত্তাই দিচ্ছে না, তখন শি জিনপিং এ একটু পাম মারছেন যে শি জিনপিং তুমি একটা সমাধান করে দাও আমায়। আমি তার মুখ দেখাতে পারছি না, কমাস পর আমার মধ্যবর্তী নির্বাচন, আমি তো শেষ। এখন এই যুদ্ধে আমি যদি পরাজিত হই বা এখানে আমি শেষ করে দেই, তাহলে আমার মধ্যবর্তী নির্বাচনে আমার রিপাবলিক বা আমি হেরে যাচ্ছি। আমার বিরুদ্ধে অ্যারেস্টিং ফাইল মামলা আছে, আমি সেখানে আটকে যাচ্ছি। প্রেসিডেন্ট থেকে কয়দিন নিজেকে বাঁচাবো, কিন্তু কদিন পর তো আমাকে জেলে যেতে হবে নারী দর্শন চেষ্টার কারণে। ট্রাম্প তার দ্বিতীয় দফা আরেকটি স্টেটমেন্ট দিচ্ছেন কি, যে আমি কুর্দিদের অস্ত্র দিয়েছিলাম ইরানের বিরুদ্ধে লড়াই করতে। চিন্তা করেন কুর্দিরা কত বিশ্বাসঘাতক, আমার অস্ত্রগুলো মেরে দিয়েছে। হাসবো না কাঁদবো? আমেরিকা কুর্দিদেরকে অস্ত্র দিয়েছে ইরানের বিরুদ্ধে লড়াই করতে, কুর্দিরা দলে দলে আমেরিকার মূল্যবান অস্ত্রগুলো নিয়েছে, নিয়ে মেরে দিয়েছে। বলছে আমরা ইরানের সাথে লড়াই করবো কেন, আমাদের দরকার আধুনিক অস্ত্র পেয়ে গেছি। এগুলো নিয়ে তারা বসে আছে। আমেরিকা বলছে তোমরা আমাদের অস্ত্র হজম করতে পারবে না। কুর্দিরা বলছে আসো, নিতে আসো, আমরা শুধু মরবো না, তোমাদের একটা মাইরা মরবো। মানে কুর্দিদের এই ক্যারেক্টারটা মজা লাগছে, বুঝছেন? আমেরিকা তাদেরকে তলে তলে অস্ত্র দিয়ে ইরানের বিরুদ্ধে লড়াই করাবে, আর কুর্দিরা অস্ত্রগুলো নিয়ে পালায় গেছে। আমেরিকা মাথা হাত দিয়ে বসেছে, হায় খোদা, আবার অস্ত্রগুলো এখন কোন কাজে ব্যবহার হয়? আজকে তালেবান, যাদেরকে সোভিয়েত ভাঙার সময় আমেরিকা তৈরি করেছিল, সেই তালেবানরা আজকে আমেরিকার সাথে লড়াই করে আমেরিকাকে খেদিয়ে
আফগান দখল করলো। ইতিহাসটা এরকমই। ট্রাম্প তার আরেকটি স্টেটমেন্ট দিয়েছেন যে আমি 4 দিন ধরে ইরানের সেই চিঠির অপেক্ষা করেছি, কিন্তু যে চিঠিটি আসছে মনে হচ্ছে ইরান কয়েক সেকেন্ডে সেই চিঠির উত্তরটা লিখে আমাদের পাঠিয়ে দিয়েছে, আমাদেরকে মূল্যই দিল না। সেই চিঠি আমাদের হতাশ করেছে। কি লিখলো ইরান, এগুলো কি বলছে? যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে চলে গেছে, লাইফ লাইনে চলে গেছে। 99% সম্ভাবনা আবার যুদ্ধ বেঁধে যাবার, 1% ঝুলে আছে। কে বলছে? ডোনাল্ড ট্রাম্প। তার মানে ইরান আমেরিকার প্রস্তাবনার যে উত্তর দিয়েছে, মাসুম ভাই আপনার হেটার্স আজ নাই নাকি? আমার হেটার্স কারা বলেন? সবাই তো আমাকে ভালোবাসে না। আজকে আমার হেটার্স খোঁজেন তো, 2-1 হেটার্স বের করেন। মাসুম ভাই পরমাণু বোমাবাজি জাহাজ কোন এলাকায় আছে? জিব্রাল্টারে। তো এখন যে বিষয়টি তৈরি হলো, এই পরিস্থিতির মধ্যে তিনি বলছেন যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে, যে কোনো সময় এটা ভেস্তে যাবে, আবার নতুন করে যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা বেশি। কারণ ইরান আমাদের যে প্রস্তাবনাগুলোর উত্তর দিয়েছে একটি তো আমরা সমর্থন করতে পারছি না। ইরান নিউক্লিয়ার ইস্যুটা পুরো বাদ দিয়ে দিছে, যেটি আমাদের মূল টার্গেট। দর্শক, আরেকটি খবর হলো যে কয়েকটি গণমাধ্যম দাবি করছে জিব্রাল্টার প্রণালীর আশপাশে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউক্লিয়ার অ্যাটাকের প্রস্তুতি চলছে। সেখান থেকে তারা বিশেষ কি বলবো রণতরী নাকি, সেখান থেকে ইরানকে টার্গেট করে নিউক্লিয়ার অ্যাটাক করতে পারে এরকম প্রস্তুতি নিচ্ছে, কিছু গণমাধ্যম দাবি করেছে। এটি যদি হয়ে থাকে এটা খুব ভয়ঙ্কর ব্যাপার। মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি তথ্য আছে যেটা দিয়ে শেষ করবো আজকের ভিডিও। ইরানের সাথে 40 দিনের যুদ্ধে তারা, কেউ বলছে 50%, কেউ বলছে 30% অস্ত্র ফুরিয়ে গেছে, ড্রোন মিসাইল হাবিজাবি ফুরিয়ে গেছে। অবাক লাগে না যে ইউক্রেনের সাথে রাশিয়া আজকে কত বছর যুদ্ধ করছে, এখনো রাশিয়ার অস্ত্র ভান্ডার খালি হয়নি। ইরানের সাথে 40 দিনে আমেরিকার অস্ত্র প্রায় ফুরিয়ে আসছে। অর্থ কি? এত ম্যাসিভ আকারে, এত বড় আকারে ইরানে হামলা করছে আমেরিকা, নাকি আমেরিকার অস্ত্র আসলেই কম ছিল অথবা বিক্রি করে ফেলছে? বিশ্লেষকরা বলছেন আমেরিকা ইরানের মধ্যে এত ম্যাসিভ আকারে অ্যাটাক করেছে যে তাদের অস্ত্র প্রায় ফুরিয়ে আসছে। কিন্তু ইরান এই যুদ্ধ চলাকালীন সময়ের মধ্যে 24 ঘন্টা 7 ডে অস্ত্র তৈরি করেছে, ড্রোন তৈরি করেছে, মিসাইল তৈরি করেছে। যেই কারণে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছে, যখন সিআইএ রিপোর্ট দিয়েছে যে ইরানের অস্ত্র 75% এখনো অক্ষত আছে, মজুদ আছে, 75%। ট্রাম্প বলছিল যে সব শেষ, কিন্তু সিআইএ বলছে না সব শেষ না, 75% আছে এখনো, মাত্র 25% তারা ব্যয় করেছে। আর আব্বাস আরাকচি বলেছিল কি 120% এখন আমাদের আছে। 120 মানে 100%, 120% আছে। কারণ এই যুদ্ধ চলাকালীন সময় থেকে অদ্যাবধি আমরা যে পরিমাণ অস্ত্র নির্মাণ করেছি শত্রুকে ঘায়েলের জন্য, এটা আমেরিকা কল্পনাই করতে পারবে না। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।